আসসালামু আলাইকুম। আজকে 5ই নভেম্বর 2020 মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের সাথে আজকে আমি আরেকটি সেশন শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে তোমরা জেনেছো যে আমি এর আগে তোমাদের সাথে দুটো সেশন পরিচালনা করেছিলাম। আজকে আমার 3 নম্বর সেশন। আমরা আজকে যে সেশনটি আমি শুরু করব সেটি হচ্ছে বাংলা নাটক বা বাংলা ড্রামা সৈয়দ আলিউল্লাহকে নিয়ে। আমরা আলোচনায় যাবার আগে বরাবরের মতোই যা বলছিলাম বা যা বলে থাকি বা যা বলবো, কোভিড-19 যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে আমরা সবাই জানি, এভরিবডি নোজ। আমরা এটা তো জানি যে যদি আমাদের হেলথ, কারণ আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে হেলথ ইজ ওয়েলথ, কিংবা হেলদি বডি হেলদি মাইন্ড যদি ব্যাপারটি না থাকে তাহলে আমাদের চলমান জীবনে সমস্যা হবে বই কি। তো যাই হোক, আমরা কোভিড-19 ব্যাপারে আমি মনে করি পার্সোনালি যে হাত ধোয়ার ব্যাপারটি, যেটি 20 সেকেন্ড ধরে আমরা হাত ধোবো এবং মাস্ক পরিধান করে, যেটি সরকারও আইন করছে যে নো মাস্ক নো সার্ভিস। তো আমরা এই দুটো ব্যাপারে যদি সচেতন থাকি, অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমরা কোভিডকে ঠেকাতে পারব। তো যাই হোক, আজকের সেশনটি সর্বতভাবে যেটি বলা যায় যে এই অনলাইন ক্লাস ভিত্তিক এই পাঠের সাথে যিনি এবং যারা জড়িয়ে আছেন, আমি প্রত্যেককে এবং আমার বিভাগের শিক্ষকগণ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আমরা পড়ছিলাম বা পড়তে চেষ্টা করব হচ্ছে সৈয়দ আলিউল্লাহর নাটক। আমরা যদি একটু, যেটি আমি নোট ডাউন করেছি, যে আমরা সৈয়দ আলিউল্লাহর, আমরা জানি বা তোমরা জানো যে তোমাদের সিলেবাসে বা পাঠ্যসূচিতে 4 জন নাট্যকার আছেন, তার মধ্যে সৈয়দ আলিউল্লাহ একজন, এবং সৈয়দ আলিউল্লাহর 3টি নাটক তোমাদের জন্য পাঠ্য। তার ফার্স্ট নাটক হচ্ছে বহিপীর, অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে উজালে মৃত্যু, অ্যান্ড 3rd নাম্বার নাটক হচ্ছে তরঙ্গভঙ্গ। এও বলা যায় তার আরেকটি নাটক আছে যার নাম হচ্ছে সুরঙ্গ। প্রথম যে 3টি নাটকের কথা বললাম, এই 3টি নাটক অ্যাকচুয়ালি নিরীক্ষাধর্মী নাটক, এবং লাস্ট যে নাটকটি সুরঙ্গ সেটি হচ্ছে অ্যাকচুয়ালি কিশোর কিশোরীদের জন্য এবং তাদের আমোদ প্রণয়নের জন্যেই, আমোদের জন্যেই আসলে সেই নাটকটি নাট্যকার রচনা করেছিলেন। আমরা আজকে পড়ব হচ্ছে, বা আমাদের আজকের পাঠদানের বিষয় বা নাটকটি হচ্ছে তরঙ্গভঙ্গ, বা যা আমি বলতে পারি যে যেটি ব্রেকিং অফ ওয়েভস। আজকের নাটকের কোড হচ্ছে 311007, আমাদের কোর্স কোড। তো প্রাথমিকভাবে যেটি বলা যায়, সৈয়দ আলিউল্লাহ প্রসঙ্গে 1922-এ যার জন্ম এবং 1971-এ যার মৃত্যু, চিটগংয়ে একটি সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে, বাবা উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, মাও শিক্ষিতা নারী, ভদ্র সুশোভিত এবং এক চমৎকার একটি পারিবারিক মণ্ডলে সৈয়দ আলিউল্লাহ বেড়ে ওঠা, এবং বাবার কর্মস্থলের কারণে নানাবিধ অঞ্চলে ঘুরে বেড়ানোর সুবাদে, চাকরির সুবাদে বিভিন্ন অঞ্চলে সৈয়দ আলিউল্লাহ ভ্রমণ এবং যাত্রা। আমরা সৈয়দ আলিউল্লাহর তরঙ্গভঙ্গ নাটকটি
আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি। তরঙ্গভঙ্গ নাটকটি যাবার আগে সৈয়দ অলিউল্লাহর যদি আমরা একেবারে বেসিকলি সৈয়দ অলিউল্লাহকে ঘিরে যে কথাগুলো একেবারেই না বললে নয়, যে সৈয়দ অলিউল্লাহর নিজস্ব মনন এবং মেধা। আমি গত দুটো নাটকে আমার উজানি মৃত্যু এবং বইপিরে আমি বলার চেষ্টা করেছি সৈয়দ অলিউল্লাহর ব্যক্তিক জীবন এবং তার সাহিত্যকর্ম। তিনি কোয়ান্টিটিতে বিশ্বাসী ছিলেন না, তিনি কোয়ালিটিতে বিশ্বাসী ছিলেন। জীবদ্দশায় যে কয়টি কর্ম কিংবা রচনা কিংবা সাহিত্যকর্ম তিনি রেখে যেতে পেরেছেন সেগুলো খুব একটি বেশি নয়, কিন্তু কোয়ালিটির জন্য, গুণগত মান এবং উৎকর্ষতার জন্য সৈয়দ অলিউল্লাহর এই সৃষ্টি কিংবা সাহিত্যকর্মগুলো, সাহিত্য যতদিন বেঁচে থাকবে সাহিত্য অঙ্গনে ততদিনই বিরাজ করবে, এটি সবারই বিশ্বাস। সৈয়দ অলিউল্লাহ ব্যক্তিগতভাবে রুচিশীল, সৌম্যকান্তি। বাবার চাকরিস্থলে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর কারণে জনসাধারণের নানা শ্রেণীর, নানান পেশার এবং নানান মনের, নানা রঙের এবং নানান ঢঙের মানুষের সাথে তার সাক্ষাৎ, জানা, চেনা, দেখা এবং তাদেরকে খুব ক্লোজলি নিজের অন্তর দিয়ে, নিজের মনের কোন্দর দিয়ে তাদেরকে অবজার্ভ করা এবং তাদের জীবনাচারকে খুব নিরবিচ্ছিন্নভাবে দেখা, এটি অলিউল্লাহর স্বভাবগত বৈশিষ্ট্যই ছিল বইকি। সৈয়দ অলিউল্লাহ নিজেই ছিলেন ইন্ট্রোভার্ট ধরনের মানুষ। প্রকাশের চাইতে, বাইরে প্রগল্ভতার চাইতে মনের ভেতরের কথোপকথনকেই তিনি বেশি পছন্দ করতেন। আমরা সৈয়দ অলিউল্লাহর নাটকে ঢোকবার আগে সৈয়দ অলিউল্লাহর ব্যাপারে যে কথাগুলো বা যে টপিক কিংবা যে বিষয়গুলো আমি অ্যাকচুয়ালি চাচ্ছি সেগুলো একটু তোমাদের সামনে পরিষ্কার হোক কিংবা সেগুলো ধারণাগুলো স্বচ্ছতা পাক। প্রথমত আমি যদি বলতে চাই যে স্ট্রিম অফ কনসাসনেস, চেতনা প্রবাহ রীতি। সৈয়দ অলিউল্লাহর জীবনের সাথে, সৈয়দ অলিউল্লাহর কর্মের সাথে, সৈয়দ অলিউল্লাহর সৃষ্টির সাথে এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আমরা হোয়াট ইজ স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনা প্রবাহ রীতি অ্যাকচুয়ালি কি, যদি তো খুবই সহজভাবে আমরা বলতে পারি বা বলতে চাই, মনের বিভিন্ন চিন্তা ভাবনার অনুভূতির চিত্রায়ন, বা এক কথায় যদি বলতে চাই, জাগ্রত কিংবা সজাগ মনের অবিচ্ছিন্ন চিন্তার প্রবাহ কিংবা সচেতনতা। স্ট্রিম অফ কনসাসনেস হচ্ছে জাগ্রত কিংবা সজাগ মনের, জাগ্রত কিংবা সজাগ মনের অবিচ্ছিন্ন চিন্তার প্রবাহ কিংবা সচেতনতা, এবং এটি হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস কিংবা চেতনা প্রবাহ। এই চেতনা প্রবাহকে যদি আরেকটু অ্যানালাইসিস করতে চাই, যে এটি মনের চিন্তা ভাবনার সাথে চিন্তা ভাবনার অনুভূতির চিত্রায়ন। এটি চেতন, আমরা মানব মন বিভিন্ন স্তরে সন্নিবেশিত, মানব মনের নানান রকম স্তর আছে, যেমন চেতন, অবচেতন, প্রাকচেতন। মন নানান স্তরে অবগাহন করে এবং আমাদের অনুভূতি, আমাদের ইচ্ছা, আমাদের আবেগ, আমাদের উপলব্ধি সবই অবিচ্ছিন্ন স্রোতধারায় এই মনের মধ্যেই ক্রিয়া করে। আমরা আবারও ফিরে যাই যে স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনা প্রবাহ রীতি কি, সজাগ কিংবা সচেতন মনের, জাগ্রত কিংবা সচেতন মনের অবিচ্ছিন্ন চিন্তার প্রবাহ। অবিচ্ছিন্ন চিন্তার প্রবাহটাই হচ্ছে
বা সচেতনতাটাই হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। আমরা স্ট্রিম অফ কনসাসনেসের ব্যাপারটি যদি আরেকটু অ্যানালাইজ করতে চাই, আমরা আরেকটু বিশ্লেষিত বা বিশ্লেষণ করতে চাই, আমি এখানে যেটি আরো ফোকাস করতে চাই যে স্ট্রিম অফ কনসাসনেস এটি পাঁচটি বৈশিষ্ট্যের উপরে আসলে, যে স্ট্রিম অফ কনসাসনেসকে আমরা যদি বিশ্লেষণ করি এবং দেখাতে চাই কিংবা বোঝাতে চাই বা বুঝতে চাই, এটি হচ্ছে নাম্বার 1, ব্যক্তি বিশেষের মনের অন্তর্ভুক্ত। স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনা প্রবাহ রীতি ব্যক্তি বিশেষের মনের সাথে অন্তর্ভুক্ত। আমরা এই ব্যাপারটি যদি বলতে চাই যে অ্যাকচুয়ালি থটস আর পার্ট অফ এ পার্সোনাল কনসাসনেস। আমরা জানি যে চেতনা সকল সময়ই কোনো ব্যক্তি বিশেষের মনের অন্তর্ভুক্ত। মন ছাড়া চেতনার কোনো অস্তিত্ব নেই। তাহলে নাম্বার 1, চেতনা মনের সাথে সম্পর্কিত, মাস্ট বি মনের, সেখানে মনের অস্তিত্বে, মনের এক্সিস্টের সেখানে প্রয়োজন আছে। নাম্বার 1, যেটি আবারও বলছি যে চেতনা সকল সময়ই কোনো ব্যক্তি বিশেষের মনের অন্তর্ভুক্ত। মন ছাড়া চেতনার কোনো অস্তিত্ব নেই। নাম্বার 2, প্রথম অনুভব, প্রথম ফিলটুকু বা প্রথম সংবেদনটুকু যেটি বলি না কেন, এইটি পর মুহূর্তের সংবেদন, যেটি বা ফিলিংসের চেয়ে প্রথম যে সংবেদনটুকু বা উপলব্ধিটুকু, সেটি পর মুহূর্তের অনুভবের থেকে অভিন্ন হয়। একটু যদি আমরা বলতে চাই আর একটু অ্যানালাইটিক্যালি, যে অনুভূতিগুলো কিংবা উপলব্ধি একবার আমাদের চেতনায় ঢেউ খেলে যায়, তা আর দ্বিতীয়বার একই সংবেদনের সঙ্গে ফিরে আসে না। হয়তোবা একই বস্তুর দিকে আমরা তাকিয়ে থাকি, কিন্তু তবুও আমাদের প্রথম মুহূর্তের অনুভব পরের অনুভূতি থেকে অভিন্ন হয়। নাম্বার 3, চেতনার ধারা স্বতঃস্ফূর্ত। আমরা সেকেন্ড যেটি বলছিলাম যে প্রথম অনুভব সংবেদন যেটাই বলি না কেন, পর মুহূর্তের সাথে অভিন্নই থেকে যায়। সেম থট অর আইডিয়া অর ফিলিংস নেভার রিকার। আমরা থার্ড বৈশিষ্ট্যে যদি চাই, চেতনা প্রবাহ রীতির থার্ড বৈশিষ্ট্য যেটি, সেটি হচ্ছে চেতনার ধারা স্বতঃস্ফূর্ত। চেতনার ধারা স্বতঃস্ফূর্ত। নো ব্রেকস অর ক্র্যাকস ইন দ্য স্ট্রিম। স্ট্রিমে কোনো ব্রেক এবং ক্র্যাক থাকবে না। আমরা যদি তো এরকম বলি যে চেতনার নিরবিচ্ছিন্ন ধারা স্বতঃস্ফূর্ত, অনেকটা স্রোতের, নদীর স্রোতের মতোই অবিচ্ছিন্ন এই ধারা। নদীর স্রোত কখনো ভেঙে যায় না। নদীর স্রোত একটানা গতিময়তার মধ্যেই থাকে। নদীর স্রোত বহমান, চলমান, গতিমান। নো ব্রেক অ্যান্ড নো ক্র্যাক দেয়ার। নাম্বার 4, বস্তু সম্পর্কে সচেতনতা। বস্তু সম্পর্কে সচেতনতা। থট বা যেটা চেতন, চিন্তা কিংবা চেতন, ডিলস উইথ অবজেক্ট। এটি আসলে বস্তুর বা যাকে ফোকাস করে সেই ব্যাপারটির সাথে, সেই ব্যাপারটি একেবারেই অঙ্গাঙ্গি ভাবে সেই ব্যাপারটির সাথে একেবারেই ফোকাসড।
নাম্বার 5 পরিবেশের বস্তু বিশেষের উপর নিবিষ্টতা। পরিবেশের বস্তু বিশেষের উপর নিবিষ্টতা। চেতনা পরিবেশের বস্তু বিশেষের উপর নিজেকে নিবিষ্ট করে, অপরাপর সকল বস্তুকে বর্জন করে মনের আগ্রহই নির্ধারণ করে দেয় চেতনার এই নিবিষ্টতা। মনের আগ্রহী নির্ধারণ করে দেয় চেতনার এই নিবিষ্টতা। চুজিং অ্যাকসেন্টুয়েটিং সাবজেক্ট। এখানে আসলে যেটি হয় যে পরিবেশের যে ফোকাসড যে বস্তু, যে স্পেশাল যে ভাবনা কিংবা যে বস্তুটি, সেখানেই আসলে মনটি বা চেতনাটি নিবিষ্ট হয় এবং মনের আগ্রহ বা উইল ফোর্স কিংবা মনের চেতনা বা মনের একান্ত ভাবনা কিংবা অনুভূতি সেই বস্তুটিকে ঘিরেই নিবিষ্টতা পায়। আমরা চেতনা প্রবাহ রীতির এই 5টি বোধের কিংবা 5টি বৈশিষ্ট্যের ব্যাপারটি উইলিয়াম জেমসের দ্য স্ট্রিম অফ থট গ্রন্থ থেকে পেয়েছি। এবার আমি বলতে চাচ্ছি সৈয়দ অলিউল্লাহর সাথে আরেকটি যে বিষয় না বললেই একেবারে নয়, সেটি হচ্ছে অ্যাবসার্ড। হোয়াট ইজ অ্যাবসার্ডিটি? অ্যাবসার্ড কি? তার সাহিত্য কর্মগুলোতে ছোট গল্প, উপন্যাস, নাটক আমরা অ্যাবসার্ড কি, অ্যাবসার্ড শব্দের অর্থ যদি এরকম করে আমরা বলতে চাই, শাব্দিক যে অর্থ অ্যাবসার্ডের, যে এটি যুক্তি সংগতির সঙ্গে সামঞ্জস্যহীন, এটি বেমানান, এটি অসঙ্গত, এটি অযৌক্তিক। যা কিছু অযৌক্তিক, যা কিছু বেমানান, যা কিছু অসঙ্গত, যুক্তির সাথে কিংবা সংগতির সাথে, সেটি হচ্ছে অ্যাবসার্ড। আসলে এই ব্যাপারটি যে অ্যাবসার্ডিটি, অ্যাবসার্ড এই সোসাইটি কখনই ফর্মালে থাকবে না, নাই। আমি ঠিক যা চাই, মানুষ যা চায়, ব্যক্তি যা চায়, ঠিক যেমনটি তার জীবনকে চালাতে চায়, তার চারপাশের অনুভব, তার চারপাশের পরিবেশ, তার চারপাশের ইকুইপমেন্টস, তার চারপাশের লাইট, সে ঠিক যেমনটি করে পেতে চায়, ঠিক তেমনটি তার কাছে আসে না। অসঙ্গতি এবং সামঞ্জস্যহীনতা ম্যাক্সিমামই আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে থাকে। নাম্বার 3 আরেকটি যে ব্যাপার বলতেই একেবারে হয়, সেটি হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম কিংবা অস্তিত্ববাদ। আমি প্রথমেই বলে আসছি যে স্ট্রিম অফ কনসাসনেস, চেতনা প্রবাহ রীতি, অ্যাবসার্ডিটি, অ্যাবসার্ড ধর্মী কি, এবং এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ। সৈয়দ অলিউল্লাহকে পড়তে গেলে, বলতে গেলে, জানতে গেলে, দেখতে গেলে, বুঝতে গেলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো কিংবা এই আইডিয়াকে আমাদের বুঝতে হবে। আমরা এক্সিস্টেন্সিয়ালিজম, যেটা অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম যেটি বলতে চাই, অ্যাকচুয়ালি এটি হচ্ছে 20 শতকের একটি ফিলোসফিক্যাল মুভমেন্ট। এটি একটি দার্শনিক মতবাদ যেটি 20 শতকে দেখা গিয়েছিল। এই মতবাদের ঘরানার চিন্তা, চেতনা, কাজ, এবং এটি মানবের অস্তিত্ব সম্পর্ক দার্শনিক মতবাদ। এটা আমি বলেছি যে এটা একটি ফিলোসফিক্যাল থিওরি অথবা একটি অ্যাপ্রোচ, একটি ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, এবং এর জনক দিনেমার ফিলোসফার কিরকেগার্ড এবং ফরাসি সাহিত্যিক দার্শনিক জ্যাঁ-পল সার্ত্রে। তাদের প্রচারিত মতবাদটি হচ্ছে অস্তিত্ববাদ অথবা এক্সিস্টেন্সিয়ালিজম।
এটি ব্যক্তি মানবের আরোপ করা হয়, মানে এটি ব্যক্তি মনের, এখানে ব্যক্তি মানবের, ব্যক্তিকে, পার্সনকে, এখানে পার্সনকে হাইলি ফোকাস করা হয়, দেখা হয়, ভাবা হয়। ব্যক্তি, আমরা এই প্রসঙ্গে বলে থাকি যে এটা আধুনিক মতবাদ। আধুনিক ঘরানার সাহিত্যে আমরা যেটি দেখি যে ব্যক্তির স্ফুরণ, ব্যক্তিত্বের, আমিত্বের বোধ, আমিত্বের জাগরণ, আমিত্বকে জানা, আমিত্বকে বোঝা, আমিত্বকে দেখা অথবা ভাবা, যাই বলি না কেন, এটি ব্যক্তি মানবের আরোপ আছে। ব্যক্তি মানবকে এখানে স্পেশালি ব্যক্তি মানবকে এখানে পার্সনকেই দেখা হয়। বা যদি আমি এরকম বলি যে এমফাসাইজ দ্য এক্সিস্টেন্স অফ ইন্ডিভিজুয়ালিজম বা ইন্ডিভিজুয়াল পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সনকে এখানে এমফাসাইজ করা হয়, জোর দেওয়া হয়, ফোকাস করা হয়। আমরা আরেকটি পয়েন্ট যেটি বলতে পারি যে এটি ব্যক্তি মানবের আরোপ, এবং আরেকটি পয়েন্ট যে এখানে মানুষ এক অনন্য নিঃসঙ্গ প্রাণী। আমরা এরকম এই মতবাদে জানি যে আসছি একা, যাব একা, আমরা একা, উই আর অল অ্যালোন, আমরা একা এসেছি, একাই চলে যাব, উই আর অল অ্যালোন। এই যে মানুষের অনন্য নিঃসঙ্গতা, মানুষের অনন্য নিঃসঙ্গ প্রাণী, যদিও তো আমরা বলি যে ম্যান ক্যানট লিভ অ্যালোন, বাঁচতে পারে না সোসাইটিতে, সে কখনই একা বাঁচতে পারে না। তার বেঁচে থাকা, চলা ফেরা, নানানবিধ নিডসগুলোর জন্য তাকে সোসাইটি প্রয়োজন, পরিবার, ফ্যামিলি প্রয়োজন। কিন্তু মনের গহীন কন্দরে, একেবারেই মনের ডেপনেসের দিকে, একেবারেই গভীর বোধের দিকে, বোধের একান্ত কন্দরে মানব একেবারেই একা, অ্যালোন এবং নিঃসঙ্গ। এইটি হচ্ছে এর মূল ভিউজ, যে মানুষ অ্যাকচুয়ালি অ্যালোন এবং সেই সাথে মানুষ রেসপন্সিবল। যেহেতু আমরা সৃষ্টিগত দিক থেকে সেরা, আমরা বুদ্ধিগত দিক থেকে শ্রেষ্ঠ, আমরা চিন্তাগত দিক থেকে অগ্রগামী, তো আমার রেসপন্সিবিলিটি অফকোর্স কিংবা অবভিয়াসলি থাকবেই। আমরা আরেকটি ধারকের দিকে যদি যাই, নিয়তি নির্ধারণের ব্যাপারে এক্সিস্টেন্সিয়ালিজম, এই মতবাদটি, এই ফিলোসফিক্যাল মুভমেন্ট কিংবা অ্যাপ্রোচটি নিয়তি নির্ধারণের ব্যাপারে নিয়ামক, যে আমার নিয়তি, আমার ডেস্টিনেশন, আমার ফেট আমারই হাতে, আমি নিয়ামক, আমি নিরূপক, ডিটারমাইনিং দেয়ার ওন ডেভেলপমেন্ট অ্যান্ড থ্রু অ্যাক্টস অফ দ্য উইল, তাদের নিজস্ব উন্নতি ও ডেভেলপমেন্ট তাদের অ্যাক্টসের উপরে অথবা তাদের উইল ফোর্সের উপরে ডিপেন্ডেন্ট। আমি আবারও যাচ্ছি, এক্সিস্টেন্সিয়ালিজম কিংবা অস্তিত্ববাদ, এটি 20 শতকের সৃষ্টি, 20 শতকের একটি ফিলোসফিক্যাল মুভমেন্ট, দার্শনিক একটি মতবাদ, কিরকেগার্ড এবং জাপল সার্ত্রের আবিষ্কার, এবং এটি ব্যক্তিত্বের বোধের পরিচায়ক, এবং এটি মানুষের লোনলিনেস কিংবা অ্যালোনেসকে স্বীকার করে, জানায় এবং লাউডলি বলে এবং মানুষের অ্যাক্টিভিটিসের প্রয়োজনীয়তাকে, মানুষের কাজের, কর্মের এবং তার মুভমেন্ট, তার জেগে ওঠার কিংবা তার ফিউচারের জন্যে
তার অ্যাক্টিভিটিসের জোর দাবি কিংবা জোরালো ইচ্ছা কিংবা মতের কিংবা চিন্তার কিংবা শক্তির কথা বলে। আমরা পড়ছিলাম হচ্ছে তরঙ্গ ভঙ্গ, যেটি 1964 সালে প্রকাশ। আমরা একদম আবারও একটি বলে আসি যে এটি একটি ত্রৈমাসিক সংলাপ পত্রিকায়, ত্রৈমাসিক সংলাপ পত্রিকায় এটি বেরিয়েছিল। প্রথমে নামটি ছিল একটি বিচারকের কাহিনী এবং 1961-62 সালে এটি প্রকাশিত হতো। এবং তারপরে যেটি গ্রন্থাকারে এবং নাটক হিসেবে পূর্ণাঙ্গ, যেটি বেরিয়েছে 1964 সালে। এবং আমরা যদি বলতে চাই যে অধ্যাপক সৈয়দ আকরাম হোসেনের মতে আমরা যদি বলতে চাই যে প্রকৃতপক্ষে তরঙ্গ ভঙ্গ হচ্ছে একটি পুনর্লিখিত একটি নাটক। এটি সৈয়দ অলিউল্লাহ সংযোজন, বিয়োজন এবং পরিমার্জন করে তরঙ্গভঙ্গ নাটকটির নামটি নতুনভাবে উনি সেট করেছিলেন কিংবা ইনক্লুড করেছিলেন। আমরা তরঙ্গভঙ্গ পড়ছিলাম, তরঙ্গভঙ্গ নাটক পড়ছিলাম আমরা। আমাদের এর আগে তোমাদের বহিপীর নাটকের আমরা দেখতে পেয়েছি, বহিপীর নাটকের একটি ফ্লেভার পীর প্রথাকে কেন্দ্র করে, ধর্মকে পুঁজি করে, ধর্মের কুসংস্কারে বিশ্বাসী মানুষকে কিভাবে ট্রিট করে, ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, পুঁজি করে, অসহায় বিশ্বাসী সহজ সরল মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে জেগে বসেছিল এই উপমহাদেশে এই পীর প্রথা, সেটিরই একেবারে উচ্চকিত, একেবারে উল্লম্ফিত, একেবারে লাইটেনিং একটি এপিসোড বহিপীর অ্যান্ড লাল শালী উপন্যাস। আমরা এরপরে পড়েছিলাম তোমাদের আরেকটি সেশনে উজানে মৃত্যু, একসাথ ধর্মী নাটক, যেটি আমি বলছিলাম যে একসাথ ধর্মী পুরোটা নাটকই একসাথ ধর্মিতা প্রচণ্ডভাবে বিরাজিত ছিল। ব্যক্তি মনের ভাবনার সাথে পরিবেশগত সমন্বয়হীনতার সাথে সমন্বয় করার জন্যে ব্যক্তির ইচ্ছার সাথে অনিচ্ছার সাথে চারপাশের পরিবেশের মার্চ করানোর যে আপ্রাণ চেষ্টা, যে বেঁচে থাকার যে তীব্র লড়াই, বাঁচার যে প্রচণ্ড আগ্রহ, আমরা উজানে মৃত্যুতে সেটি দেখতে পেয়েছি। একটি সুন্দর জীবনের প্রত্যাশা, সত্যিকারের মানুষ হয়ে বেঁচে থাকবার আকাঙ্ক্ষা আমরা উজানে মৃত্যুতে বিধৃত ছিল কিংবা দেখতে পেয়েছি। 3 নাম্বার যে নাটকটি তোমাদের জন্য তরঙ্গভঙ্গ, আমি জানি যে আমরা ইংরেজিতে যেটাকে বলতে পারি যে ব্রেকিং অফ ওয়েভস, তরঙ্গ, ঢেউ, ভঙ্গ, তরঙ্গ, ভঙ্গ, ওয়েভ ব্রেক হয়েছে। এই নাটকে সৈয়দ অলিউল্লাহ সেটিকেই দেখাতে চেয়েছেন। এখানে তরঙ্গ অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছেন, এই ওয়েভ কিসের ওয়েভ? আমরা তরঙ্গভঙ্গ নাটকে ঢোকার আগে তরঙ্গভঙ্গ নাটকের যদি কাহিনীর দিকে আমরা বলি, যে এই নাটকের কাহিনীগতভাবে এই নাটক নিরীক্ষাধর্মী তো অবশ্যই। সৈয়দ অলিউল্লাহর এই 3টি নাটকই অফকোর্স নিরীক্ষাধর্মী নাটক, একটা অবজারভেটিভ ড্রামা যদি বলি এগুলোকে। খুবই ব্যক্তি সমাজ, মন, ব্যক্তি সমাজ একই সুতোয়, যেন বিনি সুতোয় গাথা ছিল সৈয়দ অলিউল্লাহর মনের গভীর কন্দরে। আমরা তরঙ্গভঙ্গ নাটকের যদি বিষয়টাকে, স্টোরি কিংবা গল্পটিকে এক ঝলক যদি একটু বা অল্প কথাই যদি বলতে চাই, আমি একটু চরিত্রগুলো একটু বলে নেব। যে তরঙ্গভঙ্গ নাটকের চরিত্র তালিকা যদি বলতে চাই, এখানে জজ
মৌলভী আব্দুল সাত্তার, উকিল, ভিখারিনী, মতলুব আলী, যুবক এবং আসামি আমেনা এবং বারিশ পীর। মেইনলি এখানে কিছু ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ চরিত্র যেমন আছে, তেমনি কিছুটা কম আলো ফেলা চরিত্রকেও আমরা এখানে দেখতে পাই, এবং আরও সাব ক্যারেক্টার যেগুলো আছে অপ্রধান চরিত্র হিসেবেও আমরা যেগুলোকে বলতে পারি। এখানে কেরানি আছে, হেকিম আছে, পুলিশ আছে প্রয়োজনার্থে, এখানে চাপরাশি আছে, বই সেলার, বুক সেলার আছে, বই বিক্রেতা, গ্রামবাসী আছে যেহেতু একটি গ্রামের গল্প, এবং কয়েকজন শ্রোতাও আছে। এইখানে এই নাটকটি লেখক নাট্যকার এটি একাঙ্কিকা। তো এখানে 3টি দৃশ্য আসলে আছে, যে প্রথম দৃশ্য এবং শেষ দৃশ্য একটি বিচারালয়ের সিন কিংবা দৃশ্য দিয়ে শুরু, এবং 2 নম্বর দৃশ্যে আমরা একটি জেলখানার দৃশ্য দেখতে পাই। তো এইখানে স্টোরি যেটা গল্পটি নাটকের জিস্ট সেটি হচ্ছে যে আমেনা হচ্ছে এই নাটকের একটি প্রধানতম চরিত্র কিংবা কেন্দ্রীয় চরিত্র, যাকে আমরা নাটকের প্রথম থেকে শেষ অবধি যাকে আমরা পেয়েছি। তেমনি আমরা পেয়েছি নেওলাপুরী, আব্দুস সামাদ নেওলাপুরীকে, মৌলভী আব্দুস সাত্তারকে পেয়েছি নেওলাপুরী, আমরা পেয়েছি জজ সাহেবকে, আমরা পেয়েছি তেমনি ভিখারিনী নামে এক ভিখারিনীকে একটি আমরা তেমনি পেয়েছি যুবক, যদিও অপ্রধান চরিত্র। তো যাই হোক, কাহিনীতে আসলে যেটি আছে, নাট্যকার আমাদের কাছে যে মেসেজটি দিতে চেয়েছেন সেটি হচ্ছে যে আমেনা আসামি, জেলখানা বিচারালয়ের চিত্র দিয়েই নাটকটি স্টার্ট হয়েছে। আমেনা জেলখানার আসামি, আমেনা বিচারালয়ে আসীন, সে আসামি হিসেবেই সেখানে সে দণ্ডায়মান, এবং তার ব্যাপারটি যেটি হচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ আনিত হয়েছে, 2টো অভিযোগ, একটি হচ্ছে স্বামী হত্যার এবং আরেকটি হচ্ছে সন্তান হত্যার। আমেনা হতদরিদ্র একজন নারী, তার বয়স 25-26, একেবারেই ভুখা নাঙা, খেতে না পারা, খুবই হ্যান্ড টু মাউথ যেটাকে বলে, যে দিন আনতে দিন খাওয়া, একেবারেই জীবন থেমে যাওয়ার মতো এরকম একটি লাইফ আমেনা লিড করছিল। এবং তার স্বামী অসুস্থ, তাকে দেখভাল করা, খাওয়া জোটানো, পথ্যাদি জোটানো, নানাবিধ ব্যাপারে আমেনা খুবই হিমশিম খাচ্ছিল। তার স্বামী কুতুব নাম, যার সে এক পর্যায়ে দেখা যায় যে সে সেই স্বামীকে হত্যা করে ধুতুরার বিষ খাইয়ে। জ্বালা যন্ত্রণা, রোগে শোকে তার স্বামীর এই যন্ত্রণা, জ্বালা, অর্থের কষ্ট এবং তার নানান রকম নিডসগুলো তার একেবারেই তার কাছে অনুকূলে ছিল না। সেই কষ্টগুলো তাকে সারাক্ষণ তাড়িত করে রাখত। তো এক পর্যায়ে সে তার স্বামীকে ধুতুরার বিষ খাইয়ে হত্যা করে, এবং তার 4টি বাচ্চা এবং শেষ সন্তানটিকে সে 4টি সন্তানের শেষ সন্তানটিকে সে গলা টিপে হত্যা করে। এবং এই মামলার বাদী হচ্ছে নেওলাপুরী আব্দুস সাত্তার, মৌলভী আব্দুস সাত্তার নেওলাপুরী, যার প্ররোচনাতেই অ্যাকচুয়ালি আমেনার এই কাজটি সংগঠিত হয়েছে। সেই আবার বাদী হয়ে আমেনার বিচারের জন্য বিচারালয়ে এসছে। এবং আমরা আরো দেখি জজ সাহেবকে, এখানে যে স্ট্রিম অফ কনসাসনেস যেটি বলছিলাম, পুরোটাই জজ সাহেবের মধ্যে প্রতীত। জজ সাহেবের যে ক্যারেক্টারকে আমরা দেখতে পেয়েছি এখানে, যে স্ট্রিম অফ কনসাসনেসের আবহ তার মধ্যেই আমরা দেখতে পাই। আমরা এখানে প্রথম অঙ্কের একটু দৃশ্য দিয়ে আমি আসলে বলতে চাই যে বিচারালয়, মঞ্চের ডান দিকে 2 ফুট উঁচু পাটাতনের উপর বিচারকের চেয়ার টেবিল, বাংলাদেশের একদম অতীব একেবারে খুবই স্বাভাবিক একটি বিচারালয়ের চিত্র যেমনটি হয় আর কি, যে বিচারকের সামনে ডান দিকে কাঠগড়া, সরাসরি বাঁ পাশে বিচারকের ক্যালারি, ছোটখাটো ধরনের টেবিল এবং চেয়ার, এবং তার পেছনে 2টো পুরাতন ফাইল, নথিপত্রের আলমিরা, বিচারকের সামনে 4 সারি বেঞ্চি, পেছনে 3 সারিতে 8 জন শ্রোতা,
আর সামনের বেঞ্চিতে বসে আছে চশমাধারী উকিল এবং ফরমায়েশি মৌলবী ফরিয়াদি যে বাদী যে ফরিয়াদটা এনেছে মৌলবী আব্দুস সাত্তার নেওলাপুরী এবং তার বসার স্থান। আর মঞ্চের পেছন দিকে একজন চাপরাশি আছে, দুজন পুলিশ আছে। আর মঞ্চের বাঁ দিকে দর্শকের কাছাকাছি মাটিতে বসে আছে এক ভিখারিনী। তার পোশাক পরিচ্ছদ পরিষ্কার, কিন্তু তার হাতে বা তার সামনে আছে হচ্ছে ভাঙা পাত্র। এটি একটি প্রতীকী ব্যঞ্জনা। ভিখারিনীর সামনে এই ভাঙা পাত্রটি তার ওই শ্রেণীর একটি প্রতীকী অর্থ হিসেবে, অর্থবোধের একটি ব্যঞ্জনার চিত্র হিসেবে এখানে প্রতীত। এবং আমরা কাঠগড়ায় আসামি আমেনা, গ্রাম্য মেয়ে, বয়স তার 25-26, পরনে তার সাদা শাড়ি, মাথার কপাল পর্যন্ত ঘোমটা এবং দৃষ্টি তার অবনত। কাঠগড়া কিছুটা অন্ধকারচ্ছন্ন, তাই আসামির চেহারা ভালো করে দর্শকের কাছে অস্পষ্ট থাকবে। এবং পর্দা যখন উঠে যায় নাটকের দৃশ্যের, দেখা যাবে যে আসনে জজ সাহেব নিদ্রাচ্ছন্ন আছেন। তার মাথা পেছন দিকে হেলানো এবং মুখ কিছুটা খোলা, এবং তার বয়স 50-এর ওপরে। জজ সাহেব, সবাই জজ সাহেবের, মঞ্চের প্রত্যেকটি ব্যক্তি জজ সাহেবের দিকে তাকিয়ে আছে। তার সবার দৃষ্টি জজের প্রতি। কেরানি মাথা গুঁজে কলম ঘুষছিল, যেটি তার কাজ, এবং সে মুখ তুলে জজের দিকে একবার তাকায়, তারপর চাপরাশির সঙ্গে দৃষ্টি বিনিময় করে। শ্রোতাদের মধ্যে দু একজন উঠে ভালো করে চেয়ে দেখে জজ সাহেব সত্যি ঘুমিয়ে আছেন কিনা। আমরা বলছিলাম যে প্রথম দৃশ্যটি এবং 3 নম্বর দৃশ্যটি হচ্ছে বিচারালয়ের দৃশ্য, এবং 2 নম্বর দৃশ্যটি বা দ্বিতীয় দৃশ্যটি হচ্ছে জেলখানার দৃশ্য। আমরা যদি এই তরঙ্গ ভঙ্গ নাটকের আঙ্গিকগত দিক দেখতে চাই, আমি বলে আসছিলাম যে এটি একটি একাঙ্ক ধর্মী নাটক। 3টি অঙ্কে 3টি দৃশ্যে এটি বিভক্ত, এবং এটি প্রতীকী। এখানে যে ক্যারেক্টারগুলোর কথা আমি বললাম, এখানে ক্যারেক্টারগুলো প্রতীকী চরিত্র হিসেবে আসলে তারা এসছে। এবং এখানে একটি যে বিচার ব্যবস্থার স্টার্টিংয়েই আমরা একটি বিচার ব্যবস্থার দৃশ্য আমরা দেখতে পাই, একটি সিস্টেমের দৃশ্য দেখতে পাই। এটিও একটি প্রতীকী বিচার ব্যবস্থার একটি চিত্র। এবং এইখানে অবভিয়াসলি এই নাটকে আমরা জটিল এবং এক কঠিন বাস্তব একটি মানবীয় অন্তর্দ্বন্দ্ব, একটি মনস্তাত্ত্বিক একটি অন্তর্দ্বন্দ্বের ছবি আমরা এই পুরো নাটকে ঘিরে পাই। এবং এইখানে যে ব্যাপারটি এসছে যে ভাষাবোধের দিক থেকে শুধু আমরা জানি ড্রামা কিংবা নাটকের সহজ বৈশিষ্ট্য কিংবা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ডায়লগ ধর্মী কিংবা কথোপকথন ধর্মী, কিন্তু এই নাটকেও লেখক ব্যঞ্জনার জন্যে এবং চরিত্রের প্রতীকী ভাবকে আরো আপডেট কিংবা আরো প্রকটিত কিংবা আরো সুস্পষ্ট করার জন্যে নেওলাপুরী আব্দুস সাত্তারের মুখে উনি মাঝে মাঝে কবিতার চরণ গেঁথে দিয়েছেন। যেমন আমি একটু বলতে চাচ্ছি যে হেয়ালির আগাছায়, আব্দুস সাত্তারের কথা, হেয়ালির আগাছায় কার প্রাণ যায়, জজ না আসামি কে কাট করায়। অথবা এরকম বলা যায় যে কাঠবিড়ালের পায়ে ঝুমুর, কে ডেঙালো দেয়াল, লেজ নেই ডানা নেই, কেমন তর সে সওয়াল। মানে তার এই কথার এই প্রতীকী ভাষার মধ্য দিয়ে তৎকালীন বিচার ব্যবস্থার যে অসঙ্গতি এবং সিস্টেমের যে অব্যবস্থা, সেই চিত্রটি এখানে উঠে এসছে এই আব্দুস সাত্তারের কাব্যিক এই প্রকাশের সংলাপের মধ্য দিয়ে। বা আরেকটি যেটি বলা যায়, শোনো ভাই শোনো সবে, শোনো মন দিয়া, শুনিলে কাঁদিবে সবাই, কাঁদিবে হিয়া। খোদা আছে, রূপ আছে, আছে আপন জন, তবু না মানে নারীর কঠিন পরাণ, নিজ হাতে বধিল সে আপন সন্তান। আমরা আব্দুস সাত্তারের এই কথাগুলো এখানে কাব্যিকভাবে লেখক এখানে, নাট্যকার এখানে চিত্রায়িত করেছেন। আসলে ব্যঞ্জনাকে প্রতীকী চিত্রের এই সংলাপের মধ্য দিয়ে, কাব্যিক সংলাপের মধ্য দিয়ে নাটকের সত্য রূপটিকে, বিচার ব্যবস্থা কিংবা সোসাইটির অসঙ্গতিকে কিংবা সমাজের ত্রুটি বিচ্যুতিকে জাগানিয়ার জন্যে, জাগরণের জন্য, বোঝানোর জন্য, উচ্চকিত করার জন্যই হচ্ছে নাট্যকারের এই প্রয়াস। আমরা যদি আবারও দেখি নাটকের যে ক্যারেক্টারগুলো এখানে এসছে,
আমরা নাটকের ক্যারেক্টারগুলো একটু আগেই আমি বলেছি, ইম্পর্টেন্ট ক্যারেক্টার আব্দুস সাত্তার, যার কথা আমি বলছিলাম, যার কাব্যের কথা, আব্দুস সাত্তার নেওলাপুরী। ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমেনা। ইম্পর্টেন্ট ক্যারেক্টার, গুরুত্বপূর্ণ চরিত্র সেটি হচ্ছে ভিখারিনী। ইম্পর্টেন্ট আরেকটি ক্যারেক্টার হচ্ছে জজ সাহেব। আমরা আব্দুস সাত্তার আমেনার কথা আগে আসলে বলে নিই যে আমেনা এই নাটকের যে একদম প্রথম থেকে শেষ অবধি যার বিচরণ, কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর অসাধারণ দক্ষতা এবং নিরীক্ষাধর্মী নাটকের অবয়বে এবং তার গঠন রীতি কিংবা নাটকের বাংময়তা বলি কিংবা নাটকের স্ট্রাকচারগত দিক থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ তার সাহিত্যকর্মকে নিয়ে, তার লেখাকে নিয়ে যে নিরীক্ষা করেছিলেন, নিজের মতো করে ভেঙে চুরে সত্যিকার ব্যাপারটি, সত্যিকার বোর্ডটি, সত্যিকার চিত্রগুলো, সত্যিকার মনের খবরটা এবং যথাযথ মেসেজটা সেটি পৌঁছানোর জন্যে উনি নানান রকম নিরীক্ষাধর্মী রূপের অবতারণা করেছিলেন। এবং এইখানে আমরা যেটি দেখতে পাই যে আমেনা একটি ভাইটাল ক্যারেক্টার, একটি ইম্পর্টেন্ট চরিত্র হওয়ার পরেও আমেনার মুখে অদ্যাবধি নাটকের কোনো সংলাপহীন একটি ক্যারেক্টার, আমরা সংলাপ দেখতে পাই না। এবং আমরা আমেনার মধ্যে যেটি দেখি যে যদিও তার উপস্থিতি প্রথম থেকে শেষ অবধি, এতটা উপস্থিতি নাটকের ঘেরা থাকার পরেও সংলাপহীন ছিল সে। এবং আমেনা, আমরা এখানে প্রথম সিনেই দেখতে পাচ্ছি যে তার বয়স 25-26, পরনে তার সাদা শাড়ি এবং তার দৃষ্টি হচ্ছে অবনত। যে দুটো তার অপরাধ তার বিরুদ্ধে আনা হলো এবং মামলার কাঠগড়ায় তাকে দাঁড় করানো হলো, বিচারালয়ের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হলো, যার বিরুদ্ধে এই যে আসামি, 1 নম্বর আসামি, সে অসম্ভব, আমেনা অসম্ভব ধৈর্যশীল, সংযমী একজন নারী হিসেবে আমরা এখানে তাকে দেখতে পাই। এবং তার মধ্যে কোনো তটস্থতা কিংবা বিচলিত ভাব কিংবা তার মধ্যে কোনো অস্থিরতা কিংবা তার মধ্যে কোনো চিৎকার কিংবা মানতে না চাওয়া, কোনো কিছুই আমরা আমেনার মধ্যে তেমনটি আসলে দেখা যায়নি। আমেনা এই সমাজের একটি গরিব শোষিত শ্রেণী, একটি না খেতে পাওয়া প্রয়োজনীয় মৌলিক যে চাহিদাগুলো আছে, মৌলিক চাহিদাগুলো ঠিকঠাক মতো না পাওয়া, বঞ্চিত হওয়া, শোষিত হওয়া, নির্যাতিত হওয়া এবং যথাযথ ন্যায্যটুকু না পাওয়ার সমাজের একজন প্রতিনিধি হচ্ছে আমেনা। আমরা আমেনার চরিত্রের মধ্য দিয়ে আমরা সেটি দেখতে পাই। কিন্তু তারপরেও স্বামী হত্যা এবং সন্তান হত্যার মতো যে কাজটি তার দ্বারা হয়েছে সেটিও সে প্ররোচনাতেই করেছে। এই আর্থসামাজিক, এই বাংলার এই প্রেক্ষাপটে সইতে না পেরে, মনোগত দিক থেকে বিভ্রান্ত হয়ে কিংবা মনোগত বোধের ব্যাপারে চিন্তা করে তার এই কর্মটি ঘটেছে। আমরা যদি নেওলাপুরীর দিকে তাকাই, যে এই মামলার ফরিয়াদি, এই বিচার যার জন্য আমেনার বাদী এই মামলার, নেওলাপুরী, সে শোষক শ্রেণীর একজন এবং তার হাতে অঢেল টাকা, ক্ষমতা, ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে। এক সমাজের শোষক শ্রেণী এবং শোষিত যারা, তাদের প্রতিনিধি হচ্ছে আমেনাকে বললাম, আর শোষক শ্রেণীর প্রতিনিধি হচ্ছে নেওলাপুরী। এবং সর্বস্তরেই তার প্রভাব বিস্তারের ক্যাপাবিলিটি তার আছে, তেমনি তার দক্ষতা, তার কথার দক্ষতা আছে, তার টাকার দক্ষতা আছে, তার বিচরণের দক্ষতা আছে, তার ম্যানেজের দক্ষতা আছে। তো সব ধরনের ক্যাপাবিলিটি, এই ধরনের ক্যারেক্টারগুলো সমাজে অনেক বিচরণশীল, আমরা সোসাইটিতে অনেক দেখতে পাই। তারই একটি প্রতীকী চিত্র কিংবা রূপকে এখানে তুলে ধরেছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এবং আমরা আরো যেটি দেখতে পাই যে তার মধ্যে, নেওলাপুরীর মধ্যে, আব্দুস সাত্তারের মধ্যে যে ব্যাপারটি আছে যে মানুষকে হিপনোটাইজ করা, কথা দিয়ে হোক
তার কাব্যিক ঢঙের ভাষাবোধ দিয়ে হোক, কিংবা তার চতুরতা দিয়ে, কিংবা তার চরিত্রের নানান রকম অসঙ্গতি দিয়ে সে মানুষকে খুবই কাছে টেনতে পারতো, মোহগ্রস্ত করতে পারতো এবং ব্যবহার করতে পারতো। আমরা লালাপুরীর মধ্যে আরেকটি যেটি দেখতে পাই, যে তার যে সংলাপগুলো এসেছে সেই সংলাপগুলোতে আমরা তার যে ভাষাবোধে অসম্ভব, সে সৈয়দ আলিউল্লাহ তাকে ভাষাবোধে একেবারেই খুবই দক্ষ করেছেন। যেমনই তার কথার ধার, তেমনি তার কাব্যিক বোধ। আমরা চলে যাই ভিখারিণী, আরেকটি শোষিত শ্রেণীর একটি প্রতিনিধি, যার আমরা দেখতে পাই বিচারালয়ের সিনেই বা ছবিতেই আমরা যেটি দেখতে পাই যে ভিখারিণী, সে তার সামনে হচ্ছে ভাঙা পাত্র। এইখানে ভিখারিণী যিনি যে দেখেছে আসলে ঘটনাটি, এবং যার কথাতেই আমরা সেটি পেয়েছি, তো ভিখারিণীকে আমরা দেখতে পাই সে অ্যাকচুয়ালি সমাজের বিবেকের কথা, সমাজের বিবেকের ফোকাস, এবং কি হওয়া উচিত না, সেগুলোকে আসলে এই ভিখারিণী তার কথার মধ্য দিয়ে, তার ডায়লগের মধ্য দিয়ে আমরা এখানে এই নাটকে নাট্যকার সৈয়দ আলিউল্লাহ এখানে এস্টাবলিশ করেছেন কিংবা সেটিং করেছেন। এবং আমরা যেখানে দেখতে পাই যে অ্যাজ ইউজুয়াল একজন ভিখারিণী যেরকম ভাষায় কথা বলে থাকে, আমরা এই ভিখারিণীর সংলাপের মধ্যে ঠিক তেমনটা, সেই শ্রেণীর তেমন ভাষা তার কথাগুলোতে নেই। আমরা অ্যাজ ইউজুয়াল ভাষা ভিখারিণীর কথা সংলাপে আসলে লেখক নাট্যকার ব্যবহার করেননি। এখানে এক সমাজের একটি বিবেক হিসেবে দংশিত রূপ, সমাজের বোধের এবং সত্যিকার পরিচয় কিংবা চিত্র কেমন হওয়া উচিত, সেই চিৎকার, সেই আওয়াজ এবং সেই স্লোগান, এবং কোনটা ভালো কোনটা মন্দ, এবং কি হওয়া উচিত ছিল এবং কি হওয়া উচিত হয়নি, এবং কি হয়ে গেছে এবং সেটা কেন হয়েছে, এটি ভিখারিণী সংলাপের মধ্য দিয়ে এই নাটকে সেটি একেবারে উদ্ভাসিত। আমরা ভিখারিণীকে সংবেদনশীল দেখি, এবং সত্যনের প্রতিচ্ছবি, যেটা বললাম যে আমেনার ব্যাপারটি যদিও তো সে তার মুখ থেকেই এসেছে, জানা থেকেই এসেছে, তারপরেও আমেনার প্রতি আমরা এই নাটকে, তোমরা অবশ্যই দেখবে টেক্সটের পরতে আমরা এখানে সৈয়দ আলিউল্লাহ ভিখারিণীর আমেনার প্রতি তার সংবেদনশীলতার রূপের প্রকাশ বারংবার আমরা এখানে পেয়েছি, সেই ফ্লেভারটুকু আমরা এখানে পেয়েছি। আমেনা কেন একটি মেয়ে স্বামী সন্তান ঘিরে, স্বামী সন্তানকে নিয়ে যার স্বপ্ন হয়, সুখে থাকতে চায়, বেঁচে থাকতে চায়, একটি মেয়ের স্বপ্নই থাকে তার সংসার, সে সুখে শান্তিতে সংসার করবে, বেঁচে থাকবে, পরিবারের সাথে সে বাঁচবে, পরিবারের সাথেই কাঁদবে, পরিবারের সাথেই সে হাসবে, পরিবারের সাথেই সে থাকবে। তারপরেও এই বোধের, এই ঘরানার, এই উপমহাদেশের একজন নারী আমেনা কেন, কোন পর্যায়ে, কোন মানসিকতায়, মনের কোন অবস্থায়, এবং কতটা না পেরে, কতটা না চলতে পেরে, কতটা না সহ্য করতে পেরে আমেনার এই কাণ্ডটি ঘটেছে আমেনার ক্ষেত্রে, সেটি ভিখারিণীর সংবেদনশীল উক্তির মধ্য দিয়ে নাট্যকার আমাদের সামনে উচ্চকিত করেছেন কিংবা সামনে নিয়ে এসেছেন। আমরা যদি জজ সাহেবকে দেখি, জজ বিচারকের, যার হাতে বিচার ক্ষমতা, বিচারের মানদণ্ড, সোসাইটির জজ যিনি সমাজের ন্যায় অন্যায়ের বিচার করে থাকেন, যিনি সমাজের ন্যায় অন্যায়ের বলার যিনি কথক, আমরা সেই বিচারকের যে ভূমিকা এখানে দেখতে পাই, যে তার আসলে তেমন কোনো সংলাপ নাট্যকার এখানে বিচারকের কণ্ঠে রাখেননি, এবং যেটি দেখতে পাই যে তেমন কোনো অ্যাক্টিভ রোল একজন বিচারক তার
যেরকম অ্যাক্টিভ রোল থাকার কথা ছিল, উচ্চকিত সংলাপ কিংবা আওয়াজ কিংবা লাউড প্রত্যয় কিংবা একটা খুব জোরালো একটি অভিব্যক্তি, এখানে কোনোটি এই জজের মধ্য দিয়ে নাট্যকার আমাদের সামনে নিয়ে আসেননি। এবং সর্বোপরি স্ট্রিম অফ কনসাসনেসের যে চেতনা প্রবাহ রীতি, যেটি আমরা বলছিলাম যে বৈশিষ্ট্যের কথা, যে একেবারেই মনের সাথে চেতনা প্রবাহ রীতির পুরোটাই বা চেতনা প্রবাহ রীতিতেই এই ক্যারেক্টারটি নাট্যকার এই রীতির সাথে, এই স্ট্রিম অফ কনসাসনেসের সাথে একেবারেই অ্যাটাচ করে দিয়েছেন এবং সেইভাবেই তিনি নাট্যকার এই জজের ক্যারেক্টারটিকে, চরিত্রটিকে মার্চ করিয়েছেন। এবং আমরা এখানে জজের বিচার ক্ষমতা, বিচারের মানদণ্ড, বিচারের ভার, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার শক্তি বা ক্ষমতা কিংবা পাওয়ার যার হাতে আছে, সেটি কেন বলতে পারছে না? এই অন্তর বাস্তবতা, অন্তর জ্বালা, অন্তর দ্বন্দ্বে কেন সে ভুগছে? কেন সে নিদ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে? কেন সে নিদ্রার অবস্থা, নিদ্রাচ্ছন্ন ভানে সে পড়ে আছে? এই নাটকে আমরা সেটি দেখতে পাই বারবার। এবং আমরা দেখি যেটা যে জজ, যেটা যে যখন তাকে বলা হয় যে চোখ তার সবসময় নিমিলিত থেকেছে, আমরা দেখতে পেয়েছি এই নাটকে অনেকাংশ ঘিরেই তিনি একবার চোখ, আমার চোখ, কিন্তু তার অন্তর্বোধ, অন্তর্জাগরণ, বিবেকের কাছে তার দায়বদ্ধতা, তার বাস্তব চর্মচক্ষু যদিও নিমিলিত, যদিও আমরা দেখতে পাই যে তার বাস্তব চর্মচক্ষু নিমিলিত, কিন্তু অন্তরের চোখ, অন্তরের আই তার সদা জাগ্রত। এবং যেটি আছে যে বিবেকের কাছে সে অ্যাকচুয়ালি দায়বদ্ধ। আমরা যেটা জজের কাছ থেকেই, জজের মুখ থেকেই আমরা শুনতে পাই যে আমার চোখ সবসময় খোলা, ঘোর অন্ধকারেও প্যাঁচার মতো নিষ্পলক। মানে তার চোখ কখনই, দেখতে চোখ বন্ধ কিন্তু সত্যিকার অর্থে মনের চোখ তার অবিরত, সারাক্ষণ, প্রতিক্ষণ খোলা। আমরা আরেকটি উক্তির কথা এখানে জজের বলতে পারি যে ভেবেছিলেন জজ সাহেব ঘুমিয়েছিল? না, জজ কখনো ঘুমায় না, তার চোখে কোনো ঘুম নেই। আসলে সত্যি কথাটি, সত্যি বিশ্বাসটি, সত্যি বাস্তব বোধটি জজের মুখ থেকে বেরিয়ে গেছে। এবং এখানে নাট্যকার তার সংলাপের মধ্য দিয়ে, তার চরিত্রের ভাষার মধ্য দিয়ে যেটি নাট্যকার আমাদের সামনে নিয়ে এসছে। আমরা বলছিলাম তরঙ্গভঙ্গ, ব্রেকিং অফ ওয়েভস। অ্যাকচুয়ালি ব্রেকিং অফ ওয়েভস কিংবা আমাদের এখানে ব্রেকটা কোথায়? এই সোসাইটিতে আমাদের জন্ম, আমাদের সমাজ, এটি আমাদের পরিবার থেকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ। আমরা মৌলিক 5টি অধিকার নিয়ে অ্যাকচুয়ালি প্রথমত মৌলিক 5টি অধিকার নিয়ে আমরা খুব ভালোভাবে বাঁচতে চাই, আমরা থাকতে চাই, আমরা নির্মল আলো বাতাস নিতে চাই, আমরা বেঁচে থাকার অধিকারে একেবারে জাগ্রত থাকতে চাই, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, আমরা একটি হেলদি বডি চাই, আমরা একটি হেলদি মাইন্ড চাই, আমরা একটি গুড হেলথ চাই, আমরা সোসাইটির একটা সাউন্ডফুল একটি বিশ্বাস চাই। তো এই সমাজের, এই সোসাইটির এই যে অসঙ্গতি, সৈয়দ অলিউল্লাহর খুব কাছ থেকে দেখা, খুব কাছ থেকে বোঝা, খুব হৃদয় দিয়ে অনুভব করা, খুব অন্তর চোখে যেটি জানা এবং নিজের ভেতরের যে বাস্তবতার লড়াইয়ে থাকা এবং অসঙ্গতি, অন্যায়, ন্যায়হীন, অযৌক্তিক ব্যাপারগুলোকে নিজের অন্তর্দ্বন্দ্বের সাথে মিশেল করা এবং সেগুলোর
বিরুদ্ধে উচ্চকিত প্রতিবাদ জানানো কিংবা সোসাইটির চোখে একেবারে আঙুল দিয়ে দেখানো, সোসাইটির মর্মমূলে আঘাত করা কিংবা দেখিয়ে দেওয়া, একেবারে স্বচ্ছ মিররের মতো যেটিকে একেবারে সামনে নিয়ে আসা এবং নির্মল পরিষ্কার টলটলে নদীর পানির মতো প্রতিচ্ছবি সেখানে ফেলা, এটি সৈয়দ আলিউল্লাহর পক্ষেই সম্ভব। এবং সৈয়দ আলিউল্লাহ এইখানে এই নাটকে যে তরঙ্গ, যে বিশুদ্ধ স্বাভাবিক সহজ, যা কাম্য, যা যাচিত, যা উপাদেয়, যা প্রয়োজনীয় এবং যা হেলদি, সেরকম একটি সোসাইটির প্রত্যাশা ছিল সৈয়দ আলিউল্লাহ। সেই রকম একটি তরঙ্গায়িত হোক আমাদের এই সোসাইটি, তেমনই একটি বহমান নদীর গতিধারা বয়ে যাক এই সোসাইটির বুক চিরে, সেটিই ছিল সৈয়দ আলিউল্লাহর চাওয়া। এই জন্য তার নানান এই অসঙ্গতিগুলোকেই তিনি ফোকাস করতে চেয়েছেন খুব কাছ থেকে। আমরা বলছি তিনি ইন্ট্রোভার্ট টাইপের ছিলেন, তিনি অন্তর্মনের ছিলেন, কিন্তু তার অন্তর্মনের এই জাগরণ, এই উচ্চকিত বোধ, এই লাউডফুল, এটি আসলে তার লেখনীকে, তার কর্মকে, তার সাহিত্যকে যদি তো আমরা না দেখি, না বুঝি, না আলো ফেলি, আমরা অলিউল্লাহর মনের সেই সত্যিকার ছবিটুকুকে, সত্যিকার লাইটটুকুকে, সত্যিকার বোধটিকে আমরা কখনোই ছুঁতে পারবো না। এবং সেই বোধের থেকেই যে তরঙ্গ, যে ঢেউ, যে নদীর আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যায়, যদি যে সুস্থ স্বাভাবিক যে গতিধারা নদীকে প্রাণময় রাখে, যে নদীতে কোনো স্রোত থাকবে না, সেই নদী মরে যাবে, বেঁচে আর থাকবে না, আমরা সেটাকে ডেড বলি। তো যেই হেলদি তরঙ্গ, হেলদি ওয়েভ, হেলদি ঢেউ, যেটি সমস্ত ময়লা, সমস্ত কলুষতা, সমস্ত অসঙ্গতি, অযৌক্তিকতা, সমস্ত পঙ্কিলতা এবং সমস্ত অসৌন্দর্যটাকে একেবারেই ধুয়ে মুছে দিবে এবং ভাসিয়ে নিয়ে যাবে, সেই রকম একটি তরঙ্গের আশা করেছিলেন সৈয়দ আলিউল্লাহ, চেয়েছিলেন। আমরা জানি যে 71-এ ওনার প্রয়াণ, আমরা দেখতে পেয়েছি যে 43-এর মনন্তর তিনি ছায়া তার মধ্যে আছে, এবং 47-এর দেশভাগের ছবি তিনি দেখেছেন, এবং 71-এর যে আমাদের মুক্তিযুদ্ধ, সেটিরও তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্যকারী তিনি ছিলেন। তখন তিনি প্যারিসে, এবং দেশের প্রতি যে ভালোবাসা, সেটা নিজ দেশে থেকে হোক কি দেশের যোজন মাইল দূরে, দেশের বাইরে থেকে হোক, এই যে প্যাট্রিয়টিজম সৈয়দ আলিউল্লাহর মধ্যে ছিল, এই যে জাগরণ, এই যে কথন, এই যে প্রবাহমানতা, এই যে বয়ে চলা নিরবধি ঢেউ, যেই ঢেউ তিনি চেয়েছিলেন এই সোসাইটিতেও থাক, এরকম একটি স্বচ্ছ তরঙ্গ, এরকম জজ যেখানে বলতে পারছেন না, না আসামিকে তিনি কোনো ফাঁসি কাস্টে, না কোনো রায় তিনি ঘোষণা করতে পারছেন না, ঠিক তেমনটি বোধের মধ্য দিয়ে এই নাটকের এন্ডিং হয়েছে। আমরা এই নাটকের ম্যাক্সিমাম দৃশ্যে, ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পেয়েছি নিমিলিত চোখের জজকে। কি বিচার দিবেন তিনি, কি রায় তিনি দেবেন, তিনি কি বলবেন আমিনাকে, কোন ফাঁসি কাস্টে তিনি আমিনাকে ঝোলাবেন, কখন, কোন পর্যায়ে, কোন অবস্থায় একজন নারী তার স্বামীকে, একজন নারী তার সব কিছুকে ছেড়ে তার স্বামীর কাছে আসে, স্বামীর সংসারকে সে বরণ করে নেয়। একজন নারী কোন অবস্থায়, কোন পর্যায়ে, তার মানসিক, তার আর্থিক, তার সামাজিক কোন প্রেক্ষাপটে উপনীত হলে পরে এই কাণ্ডটি তার দ্বারা সম্ভব। প্রাণ প্রিয় সন্তান, কে না ভালোবাসে পৃথিবীতে সন্তানের নিটোল মুখছবি, কে না ভালোবাসে সন্তানের এই মুক্ত ঝরা হাসি, কে না ভালোবাসে
সন্তানের মিষ্টি মধুর ডাক, সব কিছুকে জেনে বুঝে আমেনার যে কাজটি, সন্তানকে মেরে ফেলা, কোন পর্যায়ে একজন নারীর পক্ষে কখন এটি সম্ভব, এটি জজকে কঠিনভাবে ভাবিয়ে তুলেছিল। নিমিলিত চোখ বন্ধ অবস্থায় জজকে আমরা এখানে দেখতে পেয়েছি সারাক্ষণ ম্যাক্সিমাম। এবং তিনি কি বলবেন, কি রায় দেবেন, কোন ফাঁসি কাস্টে, কোন রজ্জুতে, কোন যাবজ্জীবনের প্রান্ত সীমায় তিনি আমেনাকে উপনীত করবেন, কোন রজ্জুতে ফাঁসি কাস্টে তিনি আমেনাকে ঝুলাবেন, কোন প্রান্ত সীমা, সময়ের কোন প্রান্ত সীমায় তিনি আমেনাকে নিয়ে যাবেন, সেটি তিনি বলতে পারছেন না। তার অন্তর বিবেক, অন্তর জ্বালা, অন্তর দ্বন্দ্ব, অন্তর বাস্তবতার ঢেউ জজকে আষ্টে পৃষ্ঠে জজকে তাড়িয়ে বেরিয়েছিল। আমরা এই নাটকে জজের সেই বোধের চিত্রটুকুই এখানে প্রকটিত এবং আমরা দেখতে পাই। আজকে আমি এখানেই শেষ করব যে আমরা পড়ছিলাম তরঙ্গ ভঙ্গ, যে তরঙ্গ, যে স্বস্তির তরঙ্গ, যে হেলদি তরঙ্গ, যে স্বপ্নীল তরঙ্গ, যে দ্যুতিময় তরঙ্গ, যে রূপালী তরঙ্গ, যে ভালো লাগার তরঙ্গ, এবং সর্বোপরি সুন্দর, প্রাণময়, প্রাণোচ্ছল এবং হেসে খেলে ভালোভাবে ভালো থেকে সময় কাটানো যে তরঙ্গ, সেই তরঙ্গের ছবি আসলে সৈয়দ আলিউল্লাহ দেখাতে পারেননি এই নাটকে। এটি ভেঙে গেছে, ভঙ্গ হয়েছে। সোসাইটি, চারপাশের সমাজ, কুসংস্কার, বেড়াজাল, মানুষের চালাকি, বিবেকহীন সোসাইটি, শোষক শ্রেণীর পাহাড় উঁচু লোভ, লালসা, নিপীড়ন সেই তরঙ্গকে ব্রেক করেছে, আঘাত করেছে, ব্রেক হয়েছে সেই তরঙ্গের। তো আমি এই ফ্লেভারটুকু দিয়েই আসলে শেষ করতে চাচ্ছি। আমাদেরও সৈয়দ আলিউল্লাহর এই ঐকান্তিক চাওয়া, দর্শন, ইচ্ছা, মনের এই লাউডফুল ভয়েস, মনের, আমরাও এই লাউডফুল ভয়েস দিয়েই বা জাগরণ বোধে এসেই কিংবা উচ্চকিত থেকে আমরাও এটি চাইব আমাদের প্রেজেন্ট এবং ফিউচার যেন তাই আসে। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেষ করব যে তরঙ্গভঙ্গ নাটকটি আমরা করছিলাম। যদি তো আমরা কোয়েশ্চেনগুলো দেখি আসলে এর বিষয় ভাবনাটি বা তরঙ্গভঙ্গ নাটকের সাফল্য যদি তোমাদের ইউনিভার্সিটির, জাতীয় ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন মালাই দেখতে পাওয়া যায় যে সৈয়দ আলিউল্লাহর 3টি নাটকেরই সফলতা হয়তো আলোচনা করতে বলে, বা তার আঙ্গিকগত দিক কিংবা শিল্পগত দিক কিংবা তার বিষয় ভাবনাগুলো বা যথার্থ নাটক কি না, বা কোনো চরিত্রের ফোকাসড কোনো চরিত্রে, ইম্পর্টেন্ট কোনো চরিত্রের বিশ্লেষণ আসতে পারে। তো যেভাবেই হোক না কেন আমরা সেটি পড়বো এবং কুইজ কোয়েশ্চেনগুলোর জন্য যেটি থাকে আমাদের এক কথায় যে উত্তরগুলো অবশ্যই ঠিকঠাক মতো সত্যিকার ব্যাপারটি আমরা জানবো। আমরা টেক্সট ওয়াইজ থাকবো। আমি বরাবর ক্লাসেই বলছি যে টেক্সট ওয়াইজ, নো টেক্সট নো নাম্বার, মানে নো টেক্সট নো গেইন। আমার টেক্সটও নেই, গেইনও নেই। এটা কোন গেইন? আমার রেজাল্টের গেইন। তো আমি এটাই আশা করব যে আমার আজকে তোমাদের সাথে যে 3টি নাটক আমার ছিল
পাঠদানের জন্য। সেই পাঠদানটি আজকে শেষ হলো। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা অবশ্যই সেটি তোমরা আমাকে ইনফর্ম করবে। আর আমি যেটা বলতে চাচ্ছি যে আমি অবশ্যই প্রয়োজনীয় ব্যাপারগুলো, আমি প্রয়োজনীয় বিষয়টি আমি আপলোড দেব তোমাদের, কি করে কোয়েশ্চেনটা রেডি করবে, উত্তরমালা টু দি পয়েন্টে আসলে উত্তরটি হবে যে হাউ টু রাইট অন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, যে তুমি অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার স্ক্রিপ্টে অ্যাকচুয়ালি কী লিখবে, যে নাম্বারটি তোমার জন্য আছে বরাদ্দ করা, সেই নাম্বারটি বহুলাংশেই তোমার কাছে কেমন করে আসবে সেটি নিশ্চয়ই তোমার এতদিনে জানা হয়ে গেছে। আমরা প্রতিনিয়তই সব সময়ই সারাক্ষণ সেটি বলছি, আমরা টেক্সট ওয়াইজ থাকতে বলছি। এবং প্রথমত অবশ্যই প্রত্যেকটি বিষয়কে, টপিককে ভালোভাবে জানা, বোঝা এবং সেই সাথে টু দি পয়েন্টে অ্যান্সার করা, যেটি তোমাদের অবশ্যই উচিত এবং সেটি যথাযথ কাজ বলে আমি মনে করি। তো আজকে এই পর্যন্তই, আমি সবাইকে আল্লাহ হাফিজ দিব এবং আমি চাই সবাই ভালো থাকো, সেফটিতে থাকো, নিরাপদে থাকো এবং খুব প্রয়োজন না হলে এখনও আমরা তেমনটি করে, যদিও যাচ্ছে চারপাশে সবাই আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা তেমনটি আর যাব না। আমরা ভালো চেষ্টা করব নিজেকে বাঁচিয়ে রাখতে। আমি সবসময়ই একটা কথা বলে আসছি, আমি নিজে বাঁচবো, আমার ফ্যামিলিকে বাঁচাবো, আমি আমার সোসাইটিকে বাঁচাবো, আমি আমার দেশকে বাঁচাবো, অ্যান্ড দেন আমি আমার রাষ্ট্রকে বাঁচাবো। তাইলেই আমি যথার্থ একজন, সত্যিকার অর্থে আমি একজন নাগরিক, এই দেশের, এই মাটির, এই আলোর, এই বাতাসের, এই আবহাওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।